শেখ হাসিনা সহ অন্যদের বিচার অনুমতি নিয়ে ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা যাবে, জানালেন চিফ প্রসিকিউটর। ইশরাকের শপথের ব্যাপারে কাল হাইকোর্টের আদেশ, বিক্ষোভে আজও নগর ভবন অচল। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর চেষ্টা, বিভাজনেরও চক্রান্ত হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আদালত অনুমতি দিলে মানবতা বিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। ফলে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে বিচার কাজ সাধারণের মধ্যে সম্প্রচার করার সম্ভাবনা তৈরি হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী MH তামিম দুপুরে সাংবাদিকদের একথা জানান। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস কক্ষে বসানো হয়েছে ক্যামেরা ও সম্প্রচারের দরকারি যন্ত্রপাতি। প্রসিকিউশন জানিয়েছে, আদালত অনুমতি দিলেই গণমাধ্যম সরাসরি শুনানি সম্প্রচার করতে পারবে। এদিকে হাইকোর্ট ও আপিল বিভাগে জনগুরুত্বপূর্ণ ও সংবিধান সংক্রান্ত মামলাগুলো শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আইনজীবীরা জানান, উচ্চ আদালতের জনগুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম দেশের নাগরিকরা সরাসরি দেখতে পেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলবে সেগুলোকে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে রেকর্ড করা যাবে এবং তা ব্রডকাস্ট করা যাবে সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো মাধ্যমে। আজকে ট্রাইব্যুনালের সেই সেটআপটা, ওখানে ক্যামেরা, সাউন্ড সিস্টেম এবং সকল প্রকার ডিজিটালাইজেশনটা সম্পন্ন হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর আবেদন জানিয়ে হাইকোর্টে করা রিটে শুনানি শেষ। আগামীকাল এই বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে দুপুর 1টায় এ রিটে শুনানি হয়। পরে দুপুরে বিরতির পর আবারও বিকেলে শুরু হয় শুনানি। দুজন ব্যক্তির করা রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। এর আগে ইসির মাধ্যমে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার গেজেট স্থগিত চেয়ে রিট আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে আদালত। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং 27শে এপ্রিল গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশরাককে নির্বাচনে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। সরকার 30 ভিত্তিতে তাকে শপথ পড়াতে বাধ্য শপথ করাচ্ছেন এবং এসে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি তার থেকে তো লোক কাছে নেই, মামলাকে অধিকারে না চাই। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। ষষ্ঠ দিনের মতো মঙ্গলবারও নগর ভবনের সামনে অবস্থান ছিল ইশরাকের সমর্থকদের। বন্ধ ছিল দাপ্তরিক কার্যক্রম। ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে সড়কে অবরোধ করে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে তৈরি করা হয় মঞ্চ। মঙ্গলবার সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে নগর ভবনের সামনে আসতে থাকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিবেশন করা হয় বিএনপির বিভিন্ন দলীয় সঙ্গীত। স্লোগানে মুখর হতে থাকে পুরো এলাকা। ইশরাককে অনতিবিলম্বে মেয়র হিসেবে শপথের ব্যবস্থা করার দাবি জানান তারা। নির্বাচন কমিশন 10 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করছে শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ বাক্য পাঠ করছে না। তাই আজকের এই নগর ভবনের সামনে লাখো জনতা। বিক্ষোভকারীদের অভিযোগের তীর ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে। তার পদত্যাগও চান ইশরাক সমর্থকরা। এ সময় তারা একটি অসাধু চক্র শপথ নিয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন।
শেখ হাসিনা কথা বলতো, আইনের দোহাই দিয়ে, আদালতের দোহাই দিয়ে জনগণের অধিকার খর্ব করত। আজকে আমরা দেখতেছি একই রাস্তা তারা চলতেছে। হাসিনার দোসরেরা ইশরাক হোসেনকে এখনো নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। তার কারণ ইশরাক হোসেন একজন সৎ দেশপ্রেমিক। ব্লকেডের ফলে গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না পর্যন্ত নগর ভবনের সামনে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। আসিফ মাহমুদ তার শুভবুদ্ধি উদয় হোক, আমরা এই কামনা করতে। যদি সে যত বিলম্ব করবে পরিস্থিতি তত ঘোলাটে হবে। রাজপথের দিকে নামবো না, মেয়র হিসেবে দেখে তারপরে নামবো। গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নিতে আইনি ও মেয়াদ সংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সাভারে যুব সমাবেশে যোগ দিয়ে তিনি আরও বলেন, যেহেতু আদালতে একটি রিট পিটিশন হয়েছে, তাই একদিকে বিচারাধীন বিষয়, আরেকদিকে আইনি জটিলতা তৈরি হয়েছে। এগুলোর সমাধান হলে একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এ সময় ইশরাক হোসেন ইস্যুতে তাকে দোষারোপের বিষয়ে উপদেষ্টা বলেন, আইনি জটিলতা ও আদালতে বিচারাধীন বিষয়ে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা সমীচীন নয়। নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং এই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা। তো এই একদিকে বিচারাধীন, আরেকদিকে যেসব আইনি জটিলতা অ্যারাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোনো একটা সিদ্ধান্তের দিকে যাব। পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক যৌথ সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী। দিনটি উদযাপনের জন্য নানা প্রস্তুতি নিয়েছে দলটি। ঘোষণা করা হয়েছে ৮ দিনের কর্মসূচি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভার আয়োজন করা হয়। সভা শেষে ২৬ থেকে ২ জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। আপনাদের একটু বলে রাখি, এর মধ্যে 2 দিন ২৭ এবং ২৮ তারিখ, এই 2 দিন তারুণ্যের সমাবেশে কর্মসূচি সমাবেশ হবে ঢাকায়। ঢাকায় হবে আরেকটি সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে ওই 2 দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না। যৌথ সভায় ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে বিভাজনের রাজনীতি সৃষ্টির চেষ্টা চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ৮ দিনের কর্মসূচির মাঝে রয়েছে সমাবেশ, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, দুস্থদের মাঝে খাবার বিতরণ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শিগগিরই এই আলোচনা শুরু হবে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। ৩৬ দিনের অভ্যুত্থানে ২,০০০-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনা। এরপর গত ৩১ ডিসেম্বর জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্দোলনের নেতৃত্ব দানকারীরা। পরবর্তীতে সরকার থেকে এই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিলে তারা সেখান থেকে সরে আসে।
সম্প্রতি 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দেয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। 30 কর্মদিবসে কথাবার্তা হবে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা হবে, এবং যদি কোনো ডিফারেন্স থাকে এই ডিফারেন্সটা কতটা ন্যারোয়িং করা যায় নিয়ে এসে ন্যারোয়িং করে নিয়ে এসে একটা যাতে প্রোক্লেমেশনটা ডিক্লেয়ার করা যায় সবাই মিলে। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র 5 আগস্টের পরপরই হওয়া উচিত ছিল। দেরিতে হলেও এখন সেটি দেয়া উচিত। সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে একটু ঘন ঘন বসা এবং একটা ঐক্যমত্যে পৌঁছা যে প্রোক্লেমেশনের ব্যাপারে, যেন এটা নিয়েও কোনো ঝামেলা না হয় ভবিষ্যতে, এবং এই প্রোক্লেমেশনটা যত দ্রুত পারা যায় দিয়ে দেওয়া উচিত। জাতীয় নাগরিক পার্টি বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। সরকার যদি আবারও এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে যদি তারা আবার প্রহসন শুরু করে, তাহলে সেটির জবাব আমরা রাজপথেই দিব। আমরা মনে করি যে সরকারের কখনো উচিত নয় যে আসলে এই ধরনের প্রহসন করা, কারণ এই সরকার তো জুলাই গণঅভ্যুত্থানের সরকার। দাবি করছি যে এই ঘোষণাপত্রটি এবার বাস্তবায়িত হবে, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 30 কার্যদিবসের কথা, এবং আমরা এইটা পর্যবেক্ষণ করছি খুবই গুরুত্ব সহকারে। এর আগে জুলাই ঘোষণাপত্রের খসড়া করা হয়েছিল। সেখানে 1947 থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঘটনা প্রবাহ তুলে ধরা হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনের মুখে 5 আগস্ট সেনানিবাসে আশ্রয় নেয়া 626 জনের তালিকা প্রকাশ ও সচিবালয়ে স্বৈরাচারের দোষর মুক্ত করতে আলটিমেটাম দিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 31শে মের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জোটের নেতারা। সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগী 44 জন সচিবের তালিকা প্রকাশ করে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানায় জুলাই ঐক্য। এছাড়া ছাত্র জনতার উপর গুলির নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে 95 জন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান নেতারা। এই কর্মকর্তাদের তালিকা প্রধান উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের কাছে জমা দেওয়া হবে বলে জানান তারা। এছাড়া সিআরপিসির 132 ধারায় কর্মকর্তাদেরকে দেয়া সুরক্ষা বাতিল বা সংশোধনের দাবিও জানান তারা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 6 মে বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন জুলাই ঐক্য নামের এই জোট গঠন করে। 31শে মের মধ্যে তালিকায় উল্লেখিত সন্ত্রাসী দল আওয়ামী লীগের সকল দোসরদের বাধ্যতামূলক অবসর দিতে হবে। 3 সরকারি কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কাজের অগ্রগতি দেশের জনগণকে দেখাতে হবে। সময় হচ্ছে 3 সরকারি কর্মদিবস। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টার মামলায় কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন পেলেন তিনি। কারা কর্তৃপক্ষ জানায় দুপুরে নুসরাত ফারিয়ার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। সেগুলো যাচাই বাছাই ও নতুন মামলায় আটকাদেশ না থাকায় বিকেল 3:30টার দিকে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন শুনানিতে আইনজীবীরা জানান, মামলায় উল্লেখিত ঘটনার সময় নুসরাত দেশে ছিলেন না। রোববার থাইল্যান্ড যাওয়ার পথে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এই সংক্রান্ত আইনও পরিবর্তন করা হচ্ছে বলে জানান তিনি। সকাল থেকে দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংকের যাত্রা শুরুর পর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। মঙ্গলবার সকাল থেকে দেশে যাত্রা শুরু করল স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট স্টারলিংক। এর মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দুপুরে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীতে কেউ চাইলেও জুলাইয়ের মতো ইন্টারনেট বন্ধের সুযোগ পাবে না। পরিবর্তন করা হচ্ছে এই সংক্রান্ত আইনও। ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরির প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো, সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি।
প্রাথমিকভাবে দুটি প্যাকেজ দিয়ে শুরু হচ্ছে স্টারলিংক কার্যক্রম। মাসিক ৬,০০০ ও ৪,০০০-এ ব্যবহার করা যাবে এ সংযোগ। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন খরচ হবে ৪২,০০০ টাকা। এতে থাকবে না কোনো স্পিড ও ডাটা লিমিট। তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা ৪২০০ টাকা করে। স্টারলিংকের মতো আরও বেশ কয়েকটি ইন্টারনেট কোম্পানি দেশে আসতে চায় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুরো বিষয়টা বলবেন আমাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের মার্চ টু যমুনা কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। পরে বৃষ্টি উপেক্ষা করে কাকরাইল মোড়ে বিক্ষোভ শুরু করেন তারা। এখনও সেখানেই অবস্থান করছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে আসেন আন্দোলনকারীরা। 18 মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ট গ্রুপের 5টি, PLZ অ্যাপারেলসের 9টি সহ 15টি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, বেতন না দিয়েই মালিকরা বিদেশে পালিয়েছেন। কারো 3 মাস, আবার কারো 6 মাসের বেতন, সাথে ঈদ বোনাসও বাকি রয়েছে। এর আগে প্রায় 9 দিন শ্রম ভবনের সামনে অবস্থান করলেও কেউ তাদের খোঁজ নেয়নি বলে অভিযোগ শ্রমিকদের। বকেয়া বেতন পাই না, আমাদের মজুরির টাকা আমরা নিতে আসছি। আমরা তো ওই যে ভিক্ষা চাই নাই, আমাদের যা টাকা আমরা তাই নিতে আসছি। পুলিশ অতর্কিত হামলা করে লাঠিচার্জ করে প্রায় আমাদের 30-35 জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয় এবং আমাদের সাথে কিছু ছাত্র বাইরে ছিল, তারাও আহত হয়। আমরা কি দেশের নাগরিক না? আমরা কি দেশের কেউ না? আমাদেরকে দরকার নাই সরকারের। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, বৃষ্টি উপেক্ষা করেও শ্রমিকরা সেখানে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে কাকরাইল মোড়ে পরিস্থিতি কেমন দেখছেন? আশপাশের সড়কের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? দেখুন, দুপুরের পরে আসলে অনেক সময় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা তাদের দাবি থেকে একচুলও সরে যাননি। এবং এই বৃষ্টির পরবর্তীতে কিন্তু তারা আবারও নতুন করে আরও সদস্যরা যুক্ত হয়েছেন তাদের সঙ্গে এবং তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে বসে রয়েছেন এবং তারা তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ করছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের দাবি আদায়ের যেন হয়ে যায় এবং সরকারের পক্ষ থেকে একটি যেন সুন্দর সুনির্দিষ্ট একটি দিনক্ষণ বলা হয় যে এই দিনে তাদেরকে তাদের যেই পাওনা আছে সেগুলো পরিশোধ করে দেয়া হবে এবং সেই উদ্দেশ্যে তারা কিন্তু এখনো বসে রয়েছেন। তারা আশা করছেন যে সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবে এবং তারা তাদেরকে সেই সমস্যা যে রয়েছে সেগুলো সমাধানের জন্য তাদের সঙ্গে কথা বলবেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি তাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়েছিলেন এবং তারা সেখানে নানা রকম আলোচনা করেছেন তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে। এবং সেখান থেকে তারা যখন ফিরে এসেছেন তখন আমরা জানতে চেয়েছি আসলে যে ভিতরে তাদের কি আলোচনা হয়েছে এবং কোনো সমস্যার সমাধান হয়েছে কিনা। তবে তারা জানিয়েছেন যে আসলে সমস্যার কোনো সমাধান হয়নি। তাদের কি ধরনের সমস্যা রয়েছে, তাদের কিরকম পাওনা রয়েছে সেই বিষয়গুলো তারা প্রধান উপদেষ্টাকে জানানোর জন্য সেখানে গিয়েছিলেন। তবে তারা প্রধান উপদেষ্টাকে সেখানে পাননি। প্রধান উপদেষ্টার APS-কে পেয়েছেন, তার সঙ্গে তারা কথা বলেছেন এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তার কাছে অবহিত করেছেন তাকে। এবং সেখানে বলা হয়েছে যে আপনাদের আন্দোলন থেকে এই আন্দোলন যেন পুরো তুলে নেওয়া হয় এবং সরকার সর্বোচ্চ চেষ্টা করবে যেন এই তাদের দাবিটি আদায় করে নিতে। এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি যে তাদের দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো তাদেরকে কিছু জানানো হয়নি এবং ভিতরে আমরা শুনেছি কিছুক্ষণ আগে একটি সরকারের পক্ষ থেকে একটি দল এসেছে, কিন্তু সেই দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। আর জানেন যে প্রায় তাদের কিন্তু এখন পর্যন্ত পাওনা রয়েছে প্রায় 54 কোটি টাকা এবং সেই 54 কোটি টাকা এখানে যারা 15টি প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন গ্রুপের, সেই 15টি প্রতিষ্ঠান কিন্তু তাদের পাওনা যে রয়েছে সেগুলো পরিশোধ করেনি। পরিশোধ না করে কিন্তু মালিক যারা রয়েছেন তারা কিন্তু দেশের বাইরে রয়েছেন এবং তারা দাবি করছেন যে যাদের এই কোম্পানিগুলো তারা যেহেতু দেশের বাইরে রয়েছেন তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ বাজেয়াপ্ত করে সরকার যেন তাদের দাবি তাদের যে পাওনা রয়েছে সেগুলো পরিশোধ করে দেন, এটাই চাচ্ছেন তারা আসলে। রাজধানী কাকরাইল মোড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। সরকারের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে প্রধান উপদেষ্টা সবাইকে আরও সতর্কতার সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দেন।
সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শরাফতের বিপুল স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। সম্পত্তি জব্দের আদেশটি দুদকের পক্ষে আবেদন করেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান। এসব সম্পত্তির মধ্যে রয়েছে নাফিস শরাফতের নামে অন্তত 6টি ফ্ল্যাট, একটি 20তলা ভবন সহ 2টি বাড়ি, 4টি প্লট এবং জমি। এছাড়া আঞ্জুমান আরার নামে থাকা 5টি ফ্ল্যাট এবং 3টি জমিও জব্দের আদেশ দেওয়া হয়েছে। তালিকায় আরও রয়েছে রাহিব সাফওয়ানের 7টি ফ্ল্যাট। এসব সম্পত্তি রয়েছে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে। নাটোরে লালপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে হাতাহাতি, গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেবা আশ্রমের গাছ থেকে আম পাড়তে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা বাগানে যায়। এ সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে মিল্টন সহ তার সমর্থকদের 2টি মোটরসাইকেল ভাঙচুর এবং এ সময় কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গেলেও কাউকে গ্রেপ্তার করেনি। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।